সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। করোনা ভাইরাস মহামারীতে লম্বা বিরতির পর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন অনূর্ধ্ব 21 হকি দলের খেলোয়াড়েরা। আগামী জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপের সেরা 4-এ থাকতে পারলেই যে পূরণ হবে স্বাগতিক বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে মূল অনুশীলনের আগে খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়াটাই বড় চ্যালেঞ্জ। করোনা ভাইরাস মহামারীতে টানা 4.5 মাস মাঠের বাইরে ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অনূর্ধ্ব 21 হকি দলের খেলোয়াড়েরা। ঘাটতি দেখা দেয় ফিটনেসে। সেই ঘাটতি পূরণে কুর্মিটোলা বিমানবন্দরের পেছনে গত 8ই আগস্ট থেকে নিজেদের প্রস্তুত করছে অনূর্ধ্ব 21 হকি দলের 17 জন হকি খেলোয়াড়। 20 জনের অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতায় 3 জন অনুপস্থিত। ফিটনেস ট্রেনিংকে খুবই উপযোগী বলে জানান প্রশিক্ষণরত খেলোয়াড়েরা। আমরা অনেক দিন বাসায় থাকার কারণে আনফিট হয়ে গেছিলাম। এখন আমরা আনফিট চেয়ে এখন সবাই ফিটের দিকে এগিয়ে যাচ্ছে, যেহেতু সামনে খেলা। এটা সব প্লেয়ারদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। এটার মাধ্যমে আমাদের ফিটনেস আবার ফিরে আসবে এবং 1 মাস পরে আমাদের যে ক্যাম্প হবে ওই ক্যাম্পগুলোতে আমাদের কন্ডিশনাল কিছু করতে হবে না। বিমান বাহিনীর কোচেস আছে, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন করতেছে। ইভেন আমরা একসাথে টিম ওয়ার্ক করতেছি, এটা আসলে টোটালি ডিফারেন্ট। হকি খেলোয়াড়দের এই প্রস্তুতির লক্ষ্য 10 দলের জুনিয়র এশিয়া কাপে ভালো ফলাফল করা। সেই আসরে সেরা 4-এ জায়গা পেলে বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। খেলোয়াড়দের ফিটনেসের উন্নতিতে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিমান বাহিনীর কর্মকর্তারাও সন্তুষ্ট। অবশ্যই তারা অনেক ভালো করছে। আপনি দেখেই বুঝতে পারবেন যে তাদের যে এত সকালবেলা আসা কোনো স্লো কোনো কিছু নাই। দে আর ভেরি ফাস্ট নাও। আই হোপ যে তারা আমাদের যে টিম যারা বাহিনীতে, তাদের সাথে যারা বাহিনীতে আছে তাদের সাথে একসাথে মার্চ করতে পারবে আফটার 1 মান্থ। আমরা তাদেরকে সমস্ত রকম সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে তারা সুস্থ পরিবেশে নির্বিঘ্নে তাদের অনুসরণ চালিয়ে যেতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এদিকে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট সামনে রেখে ফিটনেস ট্রেনিংয়ের 1 মাস পর বিভিন্ন বাহিনীতে খেলা আরও 16 জন হকি খেলোয়াড় যোগ দেবেন মূল দলের প্রশিক্ষণে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, নিজেই ক্লাবের কাছে এ ব্যাপারে চিঠি লিখে জানিয়েছেন মেসি। বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড়। এতদিন লিওনেল মেসির ক্লাব ছাড়ার যে গুঞ্জন চলছিল, এবার নাকি তা সত্য হতে চলেছে। বার্সেলোনার সাবেক তারকা কার্লোস পুয়োলতো টুইটারে নিশ্চিত করেই জানিয়ে দেন কাতালান ক্লাবে থাকছেন না 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এ খবরে আলোড়িত বিশ্ব ফুটবল। ESPN বলছে, ক্লাব ছাড়তে বার্সেলোনাকে চিঠি দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার সিটি। তালিকায় ইন্টার মিলান এবং PSG'র নামও রয়েছে। কিন্তু এমন কি ঘটল যাতে 20 বছরের সম্পর্কের ইতি টানতে চাচ্ছেন বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তোমেউয়ের এলোমেলো সিদ্ধান্ত নিয়ে আগেই নাখোশ ছিলেন মেসি। এরপর নতুন কোচ রোনাল্ড কোম্যান এসে যখন লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটসদের মতো পুরনো যোদ্ধাদের বাতিলের খাতায় রাখার কথা ভেবেছেন, তখনই সিদ্ধান্ত নিয়ে নেন বার্সা সুপারস্টার। যদিও লিওনেল মেসি এখনও কোনো ঘোষণা দেননি। 13 বছর বয়স থেকে যে ক্লাবে খেলছেন তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কবে কিভাবে জানাবেন তাও কেউ নিশ্চিত করতে পারেননি। তবে বার্সেলোনা বেঁকে বসলে দুই পক্ষের সম্পর্কটা তিক্ততায় রূপ নিতে পারে। চুক্তি অনুযায়ী প্রতি মৌসুম শেষে মেসি চাইলে নিজ ইচ্ছায় ক্লাব ছাড়তে পারবেন। যদিও বার্সেলোনা বলছে সে ঘোষণা দেওয়ার সময় শেষ হয়ে গেছে আরও আগে, মে মাসেই। অন্যদিকে প্রিয় ফুটবলার ক্লাব ছাড়ছেন এমন খবর শুনেই ন্যু ক্যাম্পের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কাতালান সমর্থকরা। মেসি থাকো, বার্তোমেউ চলে যাও, এমন প্লেকার্ড নিয়ে হাজির হন তারা। যে ক্লাবের হয়ে 34টি শিরোপা, 634 গোল আর 36টি হ্যাট্রিক করেছেন ফুটবল জাদুকর, সেই পথ চলা কি এখানেই থেমে যাচ্ছে?
অপেক্ষা বাড়ছে বিশ্বজুড়ে বার্সা সমর্থকদের। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা 2020। পল্টন মাঠে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা 9 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে 8টি দল অংশগ্রহণ করছে। মাঠে গড়াচ্ছে জাতীয় মহিলা বেসবল। 6 মাস পর অবশেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা 2020। পল্টন মাঠে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা 9 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে 8টি দল অংশ নিবে, এমন তথ্য দেয়া হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, এখন যেহেতু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কতগুলো শর্ত মেনে খেলাধুলা আয়োজনের অনুমতি দিয়েছেন, সুতরাং সেগুলো মেনে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা আয়োজন করতে যাচ্ছি এই প্রতিযোগিতা। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ এবং অন্যান্য ক্লাব পার্টিসিপেট করছে। তো এই অংশগ্রহণকারী দলগুলো যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের খেলোয়াড়গুলো উপযুক্ত করে তুলতে পারে, সেই কারণে আমাদের এই খেলা আয়োজন। আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা টুর্নামেন্টটা শুরু করব এবং আমরা অনুশীলনও স্বাস্থ্যবিধি মানে আমরা অনুশীলনটা করাচ্ছি এবং আপনাদের সাহায্য চাচ্ছি যাতে আপনারা আমাদের সাথে থাকেন। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত টুর্নামেন্ট। খেলোয়াড়দের ইমিউনিটি বাড়ানোর জন্য খেলাধুলা জরুরি। সে বিষয়টা মাথায় রেখেই সব ধরনের নিয়ম মেনে যেসব প্রতিযোগিতা আয়োজন করা যায় সেগুলোকেই পৃষ্ঠপোষকতা করছি। আমরা ওয়ালটন পরিবার চেষ্টা করছি সীমিতভাবে এই খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা দান করার জন্য, এবং আমরা চেষ্টা করছি যে প্লেয়ারদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য। যেহেতু অনেক দিন আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা বাড়িতে ছিলেন এবং অনেকেই প্র্যাকটিস করেছেন, আমরা দেখেছি বিভিন্ন মাঠে তারা প্র্যাকটিসও করেছেন। সো আমরা চেষ্টা করব যে খেলোয়াড়দেরকে নন বডি কন্ট্যাক্ট যে খেলাগুলো হচ্ছে সেগুলোকে আমরা আবার শুরু করার জন্য, এবং তারই সুবাদে আমরা এই খেলাগুলো শুরু করছি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা 2020। পল্টন মাঠে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা 9 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে 8টি দল অংশ নিবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার, কিন্তু সে সময় দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং সব ধরনের খেলাধুলা স্থগিত হওয়ায় পিছিয়ে যায় এই প্রতিযোগিতা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইউথ লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাসা ফাইনালে বেনফিকা অনূর্ধ্ব 19 দলকে 3-2 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়েরা। উয়েফা ইউথ লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। দলটি ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইউথ লিগ জিতেছে। উত্তেজনায় ঠাসা ফাইনালে বেনফিকা অনূর্ধ্ব 19 দলকে 3-0 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়েরা। উয়েফা ইউথ লিগ শুরু হয় 2013 সালে। শুরুর পর এবারই প্রথম ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের যুবা দল, আর প্রথমবারেই শিরোপা ঘরে তোলে স্প্যানিশ ক্লাবটি। রিয়াল মাদ্রিদ জুভেনিল এ দলের কোচ হয়ে আসার পর এটিই রাউলের প্রথম শিরোপা। এর আগে খেলোয়াড় হিসেবে 1994 থেকে 2010 পর্যন্ত সাঙ্গিয়ানো বার্নাবুতে কাটিয়েছেন 43 বছর বয়সী সাবেক স্ট্রাইকার। মোহামেডান ক্লাব দিয়ে শুরু হলেও এখন তিনি জাতীয় ফুটবল দলের সফল ম্যানেজার। একমাত্র ব্যক্তি হিসেবে নারী পুরুষ উভয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে গড়েছেন ঈর্ষণীয় রেকর্ড। তার ম্যানেজারশিপে জাতীয় দল জিতেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গমাতা গোল্ড কাপ। এমন নজরবিহীন রেকর্ডের মালিক আমিরুল ইসলাম বাবু। আজ জানাচ্ছি বাংলাদেশ ফুটবলের নারী ও পুরুষ দলের সফল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর আনন্দ বেদনা ও চা পাওয়ার কথা।
ছোটবেলা থেকেই আমিরুল ইসলাম বাবু ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক। সেই ভালো লাগা থেকে মোহামেডানের সাথে সম্পৃক্ততা, সদস্য থেকে ধীরে ধীরে মোহামেডানের ডিরেক্টরও হয়ে যান তিনি। নিজের কর্মদক্ষতা দিয়ে 1989 সালে প্রথম মোহামেডান ক্লাবের সহকারী ম্যানেজার হওয়ার মধ্য দিয়ে আমিরুল ইসলাম বাবুর কর্মকর্তা পরিচয়ে কাজ করা শুরু। আমি ছোটকাল থেকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সমর্থক ছিলাম। আপনি জানেন যে মোহামেডান আবাহনী ম্যাচ মানে কি ম্যাচ ছিল। এমনও সময় গেছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পরীক্ষার হলের থেকে পরীক্ষা শেষ করে আমি চলে গেছি স্টেডিয়ামে। ওইখানে যে মোহামেডান আবাহনী খেলা দেখেছি, স্টেডিয়ামে কাঁদানো গ্যাস খেয়েছি, মার খেয়েছি, পুলিশের বাড়ি খেয়েছি। 89-এ মোহামেডান ক্লাবের কোচ আসলো নাসের হেজাজি, এবং এই নাসের হেজাজি যখন কোচ আসলো তখন মোহামেডান ক্লাবের ম্যানেজার ছিল সালাম মুর্শিদি। তখন আমি এই ক্লাবের একজন সহকারী ম্যানেজারের একজন সহকারী, সেই হিসাবে আমি ক্লাবে আসলাম। সহকারী ম্যানেজার হিসেবে মোহামেডানের 4 বছর দায়িত্ব পালনের পর 1993 সালেই ভারত সফরে চাম্পস কাপে ম্যানেজারের পদ পান আমিরুল ইসলাম বাবু। আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেলাম চাম্পস কাপ 93-তে কলকাতাতে। তখন আমাকে মোহামেডান ক্লাব ম্যানেজার হিসাবে পাঠালো। লন্ডনে একটা খেলতে যাবে, তখন আমাকে 2000 সালে মোহামেডান ক্লাবের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো। তারপর থেকে দীর্ঘদিন যাবৎ মোহামেডান ক্লাবের সঙ্গে আছি। আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যেসব জাতীয় খেলোয়াড়রা রয়েছে, আজকে ইয়াসিন, তপু বর্মন, আজকে মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, যেই খেলোয়াড় কাঞ্চন, আলফাজ, নকিব, এরা আমার হাতে, মানে আমি এদেরকে অ্যাকচুয়ালি নিজের সন্তানের মতো করে গড়ে তুললাম। ক্লাবে ম্যানেজার হিসেবে অনেক অবদান রাখার মধ্য দিয়েই আমিরুল ইসলামের মনে হলো ফেডারেশনের নির্বাহী কমিটিতে জায়গা করে নিতে পারলে দেশের ফুটবলের জন্য আরও বেশি কাজ করতে পারবেন। কিন্তু মোহামেডান ক্লাব তো তাকে কাউন্সিলর করবে না। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে ডে বাই ডে ইমপ্রুভ হওয়ার, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হব। আমি মোহামেডান ক্লাবের প্রতিনিধি হিসাবে লিগ কমিটিতে অন্তর্ভুক্ত ছিলাম। তখন ওইখানে দেখলাম যে অনেক মজা এবং অনেক কথা বলা যায়, অনেক নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে পরিচিত করা যায়। তখন মোহামেডান ক্লাবে কিন্তু অনেক বড় বড় কর্মকর্তা। মোহামেডান ক্লাব মানে তো তখন মোহামেডান ক্লাব তো আমাকে কিন্তু কাউন্সিলরশিপ দিবে না। সেই ক্ষেত্রে ফার্স্ট ডিভিশনের একটা ক্লাব, মহাখালী একাদশ ক্লাব, এই ক্লাবের আমি সহসভাপতি হলাম। নির্বাচন করলাম সর্বপ্রথম, এবং এই নির্বাচনে সর্বাধিক ভোটে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সদস্য নির্বাচিত হলাম। আমি একমাত্র ব্যক্তি সদস্য হিসাবে একটানা গত 17 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য। 2003 সালে বাংলাদেশে আয়োজিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পান ফরিদপুরের এই তরুণ আমিরুল ইসলাম বাবু। প্রথমবার দায়িত্ব নিয়েই বাজিমাত শিরোপা জিতে নেয় লাল সবুজের দল। 2003-এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হয়েছিল, সাফটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পার্টিসিপেট করেছিল, আমি সেই দলের ম্যানেজার ছিলাম। মালদ্বীপের সাথে আমাদের ফাইনাল খেলা হয়েছিল। সেই খেলায় মালদ্বীপকে আমরা প্রথমে গোল দিয়ে, পরে আমরা গোল খেয়েছিলাম, তারপরে আমরা ট্রাইবেকারে আমরা জয়লাভ করে এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ একটি সাব চ্যাম্পিয়ন হয়। 2010-এ এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মাটিতে এসএ গেমস হলো, এবং এসএ গেমসটা হয় আপনার 23 টিম, 23 বছর যাদের বয়স, মানে এশিয়ান 23 টিম, এবং সেই টিমেও আমরা এই বাংলাদেশের মাটিতে আমরা চ্যাম্পিয়ন হলাম। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে ছেলেদের দলে শেষবারের মতো ম্যানেজারের দায়িত্ব পালন করেন বাবু। 2015 সালের সেই প্রতিযোগিতায় শেষ সময়ের গোলে মালয়েশিয়া যুবদলের কাছে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ। প্রধানমন্ত্রী দলের খেলা উপভোগ করেন এবং ছেলেদের প্রশংসা করেন, এবং সেই টুর্নামেন্টে আমি ম্যানেজার। ফাইনালে আমরা মালয়েশিয়ার সাথে প্রথমে 2 গোল খেয়ে আমরা কিন্তু 2 গোল রিটার্ন করেছি। খেলা শেষ হওয়ার 30 সেকেন্ড আগে একটা গোল খেয়ে যে
আমরা রানার্স আপ হই। এরপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফুল টিমকে উনি একটা সম্বর্ধনা দিয়েছেন, আমাদেরকে আদর করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। এটাই কিন্তু আমার ন্যাশনাল টিম ছেলেদের ম্যানেজারশিপ। বাফুফের সভাপতি মনে করেছিলেন যে মেয়েদের টিমের ম্যানেজার হিসেবেও আমিরুল ইসলাম বাবু ভালো করবেন, তাই তিনি তাকে প্রথম অনূর্ধ্ব 15 নারী দলের ম্যানেজারের দায়িত্ব দেন। প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে সাব চ্যাম্পিয়ন করে দেয় বাংলাদেশের কিশোরীরা। প্রেসিডেন্ট হয়তো মনে করে দেখেছে যে ওকে যদি আমি মেয়েদের টিমের সাথে থাকে, কারণ এই যে মেয়েরা, আমি প্রথম কিন্তু আন্ডার 15 আপনার যে মেয়েরা, এই মেয়েদের টিমের আমি ম্যানেজার হই আন্ডার 15। তখন আমরা কি করলাম, ভারতকে হারিয়ে, ইন্ডিয়াকে হারিয়ে আমরা এই বাংলাদেশের মাটিতে আমরা সাব চ্যাম্পিয়ন হই। এরপরে আমাকে কি করলো, আন্ডার 16 ওইটারও আমি ম্যানেজার। মানে মেয়েদের যতগুলি টিম, প্রত্যেকটা টিমেরই কিন্তু আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18 প্রত্যেকটা টিমেরই কিন্তু আমাকে ম্যানেজার দেওয়া হলো। ম্যানেজার হিসেবে সাফল্য একেবারে কম নেই ফুটবল অন্তপ্রাণ আমিরুল ইসলাম বাবুর। 2019 সালে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 গোল্ড কাপ ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলেরও ম্যানেজার ছিলেন তিনি। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, হাজার হাজার দর্শক, এই দর্শকদের মধ্যে আমরা প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করে আমরা ফাইনালে উঠলাম। এবং সেই ফাইনালে প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া ছিল, প্রচণ্ড ঝড় ছিল, যার জন্য ওই খেলাটা আমাদের পোস্টপন্ড হয় এবং সর্বসম্মতিক্রমে আমাদের সমক্ষেই তখন যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। ম্যানেজার হিসেবে নিজেকে সার্থকই মনে করেন এই সংগঠক। দলের সাফল্যে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া কিংবা সংবর্ধনা পাওয়াকে সর্বোচ্চ প্রাপ্তি বলেই মনে করেন তিনি। সংগঠক হিসেবেও নিজেকে তিনি সফলই ভাবেন। জীবনের অনেক কিছু পেয়েছি। যতবার আমরা মেয়েরা একটা ভালো রেজাল্ট করে বিদেশ থেকে আসছি, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসভবনে ডেকেছেন, ডেকে আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে প্রাইজ মানি দিয়েছেন। এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু ডে বাই ডে অনেক ইমপ্রুভ করেছে। এগুলি কিন্তু অনেক বড় পাওয়া জীবনের, অনেকেই কিন্তু এটা পারে না। করোনাভাইরাস মহামারীতে পুরো পৃথিবীরই ক্ষতি হয়েছে। জাতীয় দলের অনুশীলন শুরু করার পরও বিশ্বকাপের প্রাক বাছাই পর্ব পিছিয়ে যাওয়ায় বন্ধ করে দেয় বাফুফে। তবে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে আবারও জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানান আমিরুল ইসলাম বাবু। করোনায় শুধু ফুটবলের না, সারা পৃথিবীর ক্ষতি হয়েছে, সব কিছুতে ক্ষতি হয়েছে। একটা খেলোয়াড়ের সর্বপ্রথম যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু ফিটনেস। আপনার ফিটনেস কিন্তু ধরে রাখতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা কিন্তু অলরেডি ফুটেজ একটা আবাসিক আমরা কিন্তু ক্যাম্প শুরু করেছিলাম। করোনা টেস্ট করানোর পরে কাদের কয়েকটা খেলোয়াড়ের ভিতরে যখন পজিটিভ আসলো, এদেরকে আমরা নিজেরা আমাদের নিজেদের দায়িত্বে আমরা ট্রিটমেন্ট করে অলরেডি কিন্তু এখন আমাদের সব খেলোয়াড়রা কিন্তু নেগেটিভ। কোনো খেলোয়াড়, একটা খেলোয়াড়ও কিন্তু এখন আর পজিটিভ নাই, যার জন্য উইদিন 7 or 10 days আমরা কিন্তু আবার শুরু করে দিচ্ছি আবাসিক ক্যাম্প। আসন্ন বাফুফে নির্বাচনে এবার সহ সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমিরুল ইসলাম বাবু। আর তাকে নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের ভোটের পাশাপাশি দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবার কাউন্সিলর হচ্ছে 139 জন। আগে আমি কিন্তু ছিলাম মেম্বার। অতএব আমাদের যারা কাউন্সিলররা 15 জনের মধ্যে আমাকে চয়েস করত, যার জন্য আমি ফার্স্ট আর সেকেন্ড হয়েছি গত 4 টার্মে। এবার কিন্তু ভাইস প্রেসিডেন্ট, একটা কাউন্সিলরের কিন্তু 4টা ভোট। এবং আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, 139 জন কাউন্সিলর মোটামুটি সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। আগামী নির্বাচন এবং এই নির্বাচনে ইনশাল্লাহ আমি সহসভাপতি হিসাবে এই নির্বাচন করব, যাতে আমি জয়লাভ করতে পারি। আপনাদের এটিএন বাংলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি ফুটবলের লোক, আমি ফুটবলকে ভালোবাসি, আমি যাতে ফুটবলে থাকতে পারি। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও 2 মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘ সময় ধরে নির্বাচিত সদস্য আমিরুল ইসলাম বাবু। সবার ভালোবাসা আর শুভকামনায় স্ত্রী পরিজন নিয়ে হাসি খুশিতেই কাটাতে চান জীবনের বাকিটা সময়।
আমৃত্যু এদেশের ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে চান আমিরুল ইসলাম বাবু। পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। 59 মিনিটে কিংসে কোমানের একমাত্র গোলে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের সাথে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসের প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির কাছে। পিএসজিকে হারিয়ে 7 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ ও জার্মান বুন্দেসলিগার পর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে দল সাজাতে 40 কোটি ইউরো খরচ করে শিরোপার কাছাকাছি এসেও শেষ পর্যন্ত হতাশায় সঙ্গী হল ফরাসি ক্লাব পিএসজি। তাই তো স্বপ্নের ফাইনালে হেরে অঝরে কাঁদলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিসবনে ফাইনালে শুরু থেকেই পিএসজি বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। 19 মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। এমবাপের কাছ থেকে ডি বক্সে বল পেয়েও জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 22 মিনিটে ভাগ্য সহায় হয়নি বায়ার্নের। রবার্ট লেভানডস্কির ডি বক্সের মধ্য থেকে নেয়া শটে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফের সুযোগ ছিল পিএসজি, কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের উপর দিয়ে চলে যায়। 32 মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি রুখে দেন কেইলর নাভাস। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বায়ার্ন। 59 মিনিটে সাফল্যও পেয়ে যান তারা। জশোয়া কিমিচের ক্রস থেকে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। 1-0 গোলে পিছিয়ে পড়ার পর খেলা ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি তাদের। ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে জার্মানরা। সেই সাথে অনন্য আরেকটি রেকর্ডও গড়ে তারা। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সবগুলো ম্যাচ জয়ের নতুন রেকর্ড করল বায়ার্ন মিউনিখ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখতে থাকুন এটিএন বাংলা, দেখতে থাকুন খেলার জগৎ।